সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদের সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বাজেটে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা প্রায় অসম্ভব বলছে সিপিডি। হঠাৎ বৃষ্টিতে রাজধানীতে দেখা দিয়েছে জলাবদ্ধতা, গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলি ডুবে গেছে। শুরুতেই বাজেট প্রসঙ্গ। প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা প্রায় অসম্ভব বলে মনে করে সিপিডি। সংস্থার মতে প্রবৃদ্ধি, বিনিয়োগ, রাজস্ব আহরণ, রপ্তানি সম্প্রসারণ কিংবা কর্মসংস্থান সব ক্ষেত্রেই বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে। শুক্রবার 2026-27 অর্থ বছরের বাজেট পর্যালোচনায় এসব তথ্য তুলে ধরে সিপিডি। নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট কেমন হলো তা নিয়ে আগামী এক বছর কেমন চলতে পারে দেশ। মহান জাতীয় সংসদে বাজেটটি তুলে ধরেছেন অর্থমন্ত্রী সংসদে বাজেট উপস্থাপনের পরদিন শুক্রবার নিজেদের পর্যালোচনা আনুষ্ঠানিকভাবে তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বাজেটটি এই সরকারের প্রথম বাজেট। এ সময় বেসরকারি এই গবেষণা সংস্থাটি জানায়, দেশে দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি উচ্চ। বাজেটে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা বাস্তবায়ন কঠিন হবে। আগামী অর্থ বছরে 7.5% করা হয়েছে। সেটা অর্জন করতে হলে আসলে অনেক ধরনের পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে যে খাদ্যের সরবরাহ, কারণ আমাদের মূল্যস্ফীতিটা আমরা জানি যে এখন সরবরাহজনিত একটা সমস্যার কারণেই হচ্ছে, এটা চাহিদাজনিত না। সেখানে খাদ্যের সরবরাহ বাড়াতে হবে। পর্যালোচনায় আরও বলা হয়, রাজস্ব আয়ের বিশাল লক্ষ্যমাত্রার চ্যালেঞ্জ এনবিআর এর কাঁধে। লক্ষ্যমাত্রা পূরণ করতে চাইলে বাড়তি রাজস্ব আদায় করতে হবে। 5,88,000 কোটি টাকার উপরে 18% একটা গ্রোথ ধরা হয়েছে সম্পদ আহরণের। অথচ আমরা জানি যে এটা আলটিমেটলি এটা দাঁড়িয়ে যাবে হলো এটা 25-30%। এই যে প্রাক্কলনটা করা হয়েছে, আমার মনে হয় যে এটা আরো বাস্তবসম্মত করলে বাজেটের শৃঙ্খলাটা আরো ভালো হতো। ভালো নেই ব্যাংকিং খাত, রপ্তানিতেও নেই সুবাতাস। অথচ নতুন বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে 6.5%। এ অবস্থায় বিনিয়োগ বাড়ানো ও নতুন কর্মসংস্থান তৈরিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ সিপিডির। ব্যক্তি খাতের যে এখন বর্তমানে দেখছি যে এক ধরনের অনীহা এবং আস্থার অভাব বিনিয়োগের ক্ষেত্রে, সেটা ফিরে আনতে হবে। শেষ পর্যন্ত 2026-27 অর্থ বছরের বাজেটের সাফল্য নির্ধারিত হবে এর আকার দিয়ে নয়, বরং বাস্তবায়নের গুণগত মান এবং জনগণের জীবনে এর প্রভাব দিয়ে। এমনটাই উঠে আসে পর্যালোচনায়। এই কর্মসংস্থানটা সৃষ্টি করতে হলে বিনিয়োগটা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। বাজেটে প্রতিটি মানুষের চিন্তায় আনার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, কোনো শ্রেণী পেশার মানুষ প্রস্তাবিত বাজেটের বাইরে নয়। শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এসব কথা বলেন। নৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে দেশ পরিচালনার চেষ্টা চলছে উল্লেখ করে অর্থমন্ত্রী আরও বলেন, যাতে অর্থের অপচয় না হয় সেসব ভেবেই প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। বাজেটে প্রকল্প বাস্তবায়নে শুধু অর্থ খরচ নয়, রিটার্ন কি আসবে, সংস্থান কেমন হবে এবং পরিবেশ রক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এছাড়া নতুন পে স্কেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আয় বাড়লে তাদের জীবন মানের উন্নয়ন হবে এবং এর মাধ্যমে দুর্নীতি কমে আসবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। এই বাজেটের প্রেক্ষাপটটা এই জন্যই যে একটু ভিন্ন, যে সত্যিকার অর্থে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে নিয়ে, প্রত্যেকটি নাগরিককে নিয়ে তাদের জীবনযাত্রার মান, তাদের ভবিষ্যৎ সব সময় বাজেটে প্রতিফলিত হয় না। এবারের বাজেটে আমরা চেষ্টা করেছি প্রতিটি মানুষকে আমাদের বাজেট চিন্তায় নিয়ে আসার জন্য। দেশের ইতিহাসে বৃহৎ বাজেট, রয়েছে অনেক আশ্বাসের বাণী, কিন্তু এ দিয়ে কি আসে যায় সাধারণ মানুষের? তাদের অন্যতম চিন্তা সন্তানের সুশিক্ষা নিশ্চিত করা ও সাশ্রয়ী দামে খাদ্যপণ্য পাওয়া। বিশেষজ্ঞরা বলছেন, বাজেট দেওয়ার চেয়ে বাস্তবায়ন ও নিয়মিত বাজার পর্যবেক্ষণ সবচেয়ে জরুরি।
রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী রিপন আচার্য, স্ত্রী স্কুল শিক্ষিকা অরুণা ভট্টাচার্য আর ৩ বছরের ছোট্ট এক শিশু সন্তানকে নিয়ে ছিমছাম পরিবার। দুইজনের আয় মিলে ঢাকায় সাধারণ জীবনযাপনের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। নিম্ন মধ্যবিত্ত এই পরিবারের কাছে বাজেট শুধুই একটি অঙ্ক। বাজেটের আগেই 6 মাস আগে থেকে জিনিসপত্রের দাম বাড়তে থাকে। হ্যাঁ, আমরা মাত্র 6 মাস পাই, মোটামুটি স্টেবল থাকে, তাও সব কিছু না। আর একটা জিনিস বড় বিষয় হচ্ছে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতির যে দশা বিগত কয়েক বছর ধরে, আসলে এই বাজেট কমে যে খুব বেশি স্বস্তিদায়ক কিছু হচ্ছে আমার জন্য মনে হচ্ছে না। বাজেটটা আমাদের জন্য তখনই সহনীয় হবে যখন আসলে এটার সঠিক একটা মনিটরিং চলবে। দেশে নিম্ন ও মধ্যবিত্তের এখন সবচেয়ে বড় সমস্যা মূল্যস্ফীতি। বাজারে সব পণ্যের দামে আগুন। চাল, ডাল, তেল থেকে শুরু করে সবকিছুর দাম আকাশচুম্বী। উত্থাপনের জন্য সরকার বাজেটে এই মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনার লক্ষ্য ঠিক করেছে। এটি যদি সত্যি সফল হয় তবে মধ্যবিত্ত সবচেয়ে বেশি উপকৃত হবে। তবে ভোক্তারা কতটা সুফল পাবে তা নিয়ে সংশয় আছে বিশেষজ্ঞদের। আগামী অর্থবছরে যদি মানুষ শিক্ষা খাতে গিয়ে, শিক্ষার বড় বাজেট রাখা হয়েছে, তার পকেট থেকে কম খরচ হয়। স্বাস্থ্যক্ষেত্রেও সেটা, সরকারি হসপিটালে গেলে সে এখন আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আছি, তার বেসিক অ্যামিনিটিজ যদি হসপিটালে যদি তৈরি হয়, তাহলে আমরা বুঝবো সেটা হলো যে বাজেট সরকারের কাজে লেগেছে। সেটা মধ্যবিত্ত হোক, নিম্নবিত্ত বা যেই সেবাটাই ব্যবহার করে। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের উদ্যোগ পাওয়া গেছে এই বাজেটে, তবে এটা যেন শুধু অঙ্গীকারের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। বাজেট কিন্তু বাড়ে নাই, মানে রেগুলার যেভাবে বাড়ে সেভাবে বাড়ে নাই। বেড়েছে যেটা, সেটা হচ্ছে থোক হিসেবে একটা বড় টাকা রাখা হয়েছে ২৭,৬০০ কোটি টাকার মতো। যেহেতু এইগুলো সবই নির্বাচনী যে কমিটমেন্ট আছে, সেই জন্য এই টাকাটা রাখা হয়েছে, তাহলে এখন সেটার কার্যকারিতা নির্ভর করবে যত দ্রুত নির্বাচনী ইশতেহারে যে কথাগুলো বলা হয়েছে সেটা প্রজেক্ট আকারে, সেটা ডিপিপি তৈরি করে যত তাড়াতাড়ি একটাকে পাস করে এটা বাস্তবায়ন শুরু করা যায়। এবারের প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তকে স্বস্তি দিতে করমুক্ত আয়সীমা বাড়ানো হয়েছে। তবে সাধারণ মানুষের সবচেয়ে নির্ভরযোগ্য বিনিয়োগ মাধ্যম সঞ্চয়পত্রে করের হার দ্বিগুণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বাজেটের পরদিন স্থিতিশীল রয়েছে নিত্যপণ্যের বাজার। সরকার অন্তত 60টি কৃষি ও নিত্যপণ্যে কর ছাড় দিলেও সেগুলোর দাম কমতে আরও কিছুদিন লাগবে বলে জানান বিক্রেতারা। এছাড়া স্থিতিশীল রয়েছে সবজির বাজার, কিছুটা বেড়েছে মাছের দাম। একটা কাস্টমার দেখা গেছে 2-3 হাজার টাকা বাজার নিয়ে আসলো, উনি মাছ কিনবে, সবজি কিনবে, সব কিছু কিনবে, একটা তেলে 1 হাজার টাকা চলে গেছে। বাকি 2 হাজার টাকা দিয়ে উনি দেখা গেছে চাল ডাল কিনতে ওরা খুব কষ্ট হচ্ছে। আমাদেরও সেক্ষেত্রে দেখা গেছে একটা কাস্টমার সে 5 লিটার নিয়ে আসলো, বাজারে দেখলো তার একটা তেলে দেখা গেছে আরও 200 টাকা বেশি, তখন সে আরও 2 লিটার পদ দিয়ে 3 লিটার কিনতেছে। তো সেক্ষেত্রে আমার তো বেচা কিনে কম হচ্ছে, আমারও লাভ প্রফিট কম হচ্ছে। এইসব আসলে আমাদের ক্রেতা, আমরা বিক্রেতা, ভোক্তা সবাই কষ্ট। রাজধানীর কারণ বাজারের এই দোকানি দেশে মূল্যস্ফীতির চাপটা এভাবেই সহজে ব্যাখ্যা করলেন। জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পরদিন বাজারে গিয়ে দেখা যায় এর প্রভাব এখনো পড়েনি। বিশেষ করে যেসব পণ্যের দাম কমেছে, যেমন ভোজ্য তেল, এটি এখনো আগের দামেই বিক্রি হচ্ছে। চালও আগের বাড়তি দামেই কিনতে হচ্ছে ক্রেতাকে। চালের দাম বাড়লে তো মানুষরা একটা হিমশিম খেয়ে যায়। যে চালটা মনে করেন ছিল একটা নিম্নে 44-45 টাকা, এটা এখন 50 টাকা। আমার বাজেট দিয়ে মাসে 10,000 টাকা, এখন লাগে 15,000 20,000 টাকা। স্থিতিশীল রয়েছে পেঁয়াজ, আদা ও রসুনের দাম। পেঁয়াজের কেজি হলো 40 টাকা, আর রসুনের কেজি হলো 100 টাকা, আদা হলো 180 টাকা। আর প্রতি কেজিতে 20-30 টাকা কম। পটল 20, করলা 50 ও বেগুন 80 টাকায় কেজি প্রতি বিক্রি হচ্ছে। সবজির দামও কম আছে, মোটামুটি যেই দাম আছে 40-50 টাকা। যেমন এই পেঁপে 40 টাকা, মূলা 50 টাকা, শসা 60 টাকা, জালি আছে নতুন জালি সাভারের 50 টাকা পিস, চিচিঙ্গা 40 টাকা কেজি। করলার দামটা গেল সবচেয়ে একটু বেশি ছিল, এই দাম একটু কম আছে। মধ্যবিত্ত ফ্যামিলি আছে, তারা কোনো এরকম থাকলে বাজার মনে করেন কিনা কিছুটা স্বস্তি পাইতেছে আর। তবে মাছের দাম নিয়ে বেশ অভিযোগ করেন ক্রেতারা। সপ্তাহে একটু দাম কম ছিল, এই সপ্তাহে বেশি, মাছও কম। মনে করেন গত সপ্তাহে যেটা 500 বেচি, এই সপ্তাহে 550। এটা রুই মাছ 1 কেজি মালে মনে করেন 20-30 টাকা পাচ্ছি। আমদানি কমের কারণে বেশি। কিছু কিছু মাছের দাম একটু বেশি, যেমন দেশি মাছের দামগুলো একটু বেশি। নিম্ন আয়ের মানুষ, তাদের খুব সমস্যা হচ্ছে। শুধু মাছ না, প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা একটু সমস্যার মধ্যে আছি। এছাড়া গরুর মাংস প্রতি কেজি 800 ও খাসির মাংস 1200 টাকায় বিক্রি হতে দেখা যায়। সঞ্জিতা প্লাবনী,
দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীতে হঠাৎ ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ডুবে গেছে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলি। কয়েকদিনের তীব্র ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি হয়। মুষলধারে বৃষ্টির কারণে মালিবাগ, মগবাজার, বেইলি রোড, কাকরাইল, শান্তিনগর, মতিঝিল, বাংলা মোটর, শাহবাগ, ধানমন্ডি ও গ্রিন রোড সহ বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। এতে অফিস থেকে ফেরাও বাইরে থাকা জনসাধারণকে বেশি ভোগান্তিতে পড়তে হয়। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে আবারও পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। বিজিবির শক্ত অবস্থানের কারণে তারা নারী ও শিশু সহ 12 জন এখন সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে। কুষ্টিয়া বিজিবির 47 ব্যাটালিয়নের অধিনায়ক জানান, শুক্রবার ভোরে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হোগলবাড়িয়া থানার চর মেঘনা সীমান্ত দিয়ে 12 জনকে বাংলাদেশের দৌলতপুর উপজেলার সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এ সময় স্থানীয়রা তাদের আটক করে বিজিবির সহায়তায় ভারতে ফেরত পাঠায়। এদিকে দেশের বিভিন্ন সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি ও স্থানীয়রা, তবে শান্ত আছে বেশিরভাগ জেলার সীমান্ত পরিস্থিতি। কুড়িগ্রামের 198 কিলোমিটার সীমান্ত জুড়ে বিজিবি কড়া নজরদারি ও পুশিন ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া নওগাঁর সীমান্তবর্তী এলাকাগুলোতেও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। এদিকে নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ পর্যায়ের বৈঠক প্রথমবারের মতো কোনো যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হয়েছে। দুই দেশের সীমান্তবর্তী বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা। কি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে সে সম্পর্কে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাতে বলা হয়েছে, গত 8 জুন থেকে 11 জন বিএসএফ সদর দফতরে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ ইতিবাচক পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই বাহিনী বিদ্যমান সীমান্ত পরিস্থিতি, নিরাপত্তা ও ব্যবস্থাপনা সম্পর্কিত নিজেদের উদ্বেগ তুলে ধরে বৈঠকে। এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। বাজেটে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা প্রায় অসম্ভব বলছে সিপিডি। হঠাৎ বৃষ্টিতে রাজধানীতে দেখা দিয়েছে জলাবদ্ধতা, ডুবে গেছে গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।